হ্যালো এভরিওয়ান, ওয়াট দ্য পিচে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রান্তর আছি আপনাদের সাথে। সো ওয়ার্ল্ড কাপ ছিল, ওয়ার্ল্ড কাপ দেখতে দেখতে কিংবা বাংলাদেশ নেই এই কারণে টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে খুব বেশি আসা হয়নি আপনাদের সামনে এবং ব্যস্ততা তো অবশ্যই ছিল। সো হোপফুলি আই এম ব্যাক, ডেফিনেটলি ওয়াট দ্য পিচ ইজ ব্যাক উইথ ইউ। এবং টি-20 ওয়ার্ল্ড কাপের সেরা একাদশ নিয়ে আলোচনা করব ডেফিনেটলি। টি-20 বিশ্বকাপটা ওভারঅল অনেক আপস অ্যান্ড ডাউনসের ভেতর দিয়ে গেছে, অনেকেরই ডাউনফল ছিল, যেমন অস্ট্রেলিয়া সুপার এইটে কোয়ালিফাই করতে পারেনি, জিম্বাবুয়ে অপরদিকে তাদের সেই ঊর্ধ্বমুখী যাত্রাটা দেখার মতো ছিল, যে সুপার এইটে প্রথমবারের মতো তারা জায়গা নিতে পেরেছে টি-20 ওয়ার্ল্ড কাপে, যারা কিনা গত টি-20 ওয়ার্ল্ড কাপটা মিস করে গিয়েছিল। সো এরকম অনেক অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। বাংলাদেশকে ডেফিনেটলি আমি আপনি আমাদের মতো ক্রিকেট প্রেমীরা অবশ্যই মিস করে গেছে। সো সেই দিকে আর না যেই, যারা খেলেছে এবং ডেফিনেটলি টিম ইন্ডিয়া কংগ্রেচুলেশনস, তারা তৃতীয়বারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপটা জিতে নিয়েছে। সো এই টি-20 ওয়ার্ল্ড কাপের ওভারঅল একাদশটা কেমন হতে পারে? টপ ২টা বা ৩টা জায়গা আপনার কাছেও শিওর মনে হতে পারে। কিন্তু সেই শিওর জায়গাগুলোতেও আমার খানিকটা অ্যাডিশন আছে, এক্সক্লুশন আছে। সো আপনাদের সাথে মিলিয়ে নিতে চাইছি অবশ্যই। দেখা যাক যে টি-20 বিশ্বকাপের সেরা একাদশ যদি নির্বাচন করা হয়, তাহলে সেটা আমার দৃষ্টিতে কেমন হতে পারে? চলুন একটু আলাপ আলোচনা করে নেই। প্রথমেই দুটো অবভিয়াস স্পট নিয়ে আলোচনা করতে চাই ডেফিনেটলি। থাম্বনেল দেখে সবাই আপনারা বুঝেই গেছেন সেই দুটো শিওর শট হচ্ছে একজন সঞ্জু স্যামসন, যিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন, তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, এবং আরেকজন তো ডেফিনেটলি দি GOAT গোট, জসপ্রীত বুম বুম বুমরা। সো এই দুটো স্পট নিয়ে আই গেস যেহেতু খুব একটা আলোচনা করার নেই, সবার স্কোয়াডেই মূলত এই দুজন থাকছেনই। সো এই দুজনকে যদি আমি এক সাইডে রাখি, অর্থাৎ আমার টপ অর্ডার কিংবা আরো স্পেসিফিক্যালি বললে ওপেনিং ব্যাটার হিসেবে একটা স্লট ফিল আপ হয়ে গেল সঞ্জু স্যামসন, এবং বোলার হিসেবে ডেফিনেটলি জসপ্রীত বুমরা। এই দুজন কি করেছেন সেটা আর নাই বলি, যে সঞ্জু স্যামসন মাত্র 5টা ইনিংস খেলেছেন এই টি-20 ওয়ার্ল্ড কাপে, 321 রান করেছেন তিনি, 199, প্রায় 200 স্ট্রাইক রেটে, এবং টুর্নামেন্টের এই 5টা ইনিংসেই সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটার হয়ে গেছেন। 24টা ছক্কা তিনি ইন টোটাল টুর্নামেন্টে হাঁকিয়েছেন সর্বোচ্চ। সো তার জায়গাটা কেমন হতে পারে এটা নিয়ে আলোচনা করার বেসিক্যালি কিছুই নেই। দুর্দান্ত গেছে সঞ্জু স্পেশাল স্যামসনের এই বিশ্বকাপটা, এবং তিনি আমার ওপেনিং ব্যাটারদের মধ্যে একজন অবশ্যই, এবং কিপিং গ্লাভস হাতেও আমার একাদশের নির্ভরতার জায়গা নিঃসন্দেহে বলাই যায়। তার ওপেনিং পার্টনার কে হতে পারেন? অনেক নাম আসবে। আপনি সাহিবজাদা ফারহানের কথা বলতেই পারেন। সাহিবজাদা ফারহানকে নিয়ে আমার খুব একটা বলা যায় যে কথা বলার নেই বা অভিযোগের কিছু নেই। দুটো শতক তিনি হাঁকিয়েছেন ডেফিনেটলি, বেশ ভালো ফর্মে ছিলেন, 383 রান করেছেন টি-20 বিশ্বকাপের ইতিহাসেই সর্বোচ্চ ব্যক্তিগত রান এক টুর্নামেন্টের হিসাব করলেন। সো বাট তারপরেও তার ব্যাটিংটা ঠিক বড় বড় প্রতিপক্ষের বিপক্ষে খুব একটা জ্বলে ওঠেনি। যেই 100 গুলো তিনি করেছেন সেই 100 গুলো অনেকটা দেখা যাচ্ছে যে খুব একটা প্রয়োজনীয় সময়ে দলকে সেই মোমেন্টামটা দিতে পারেনি বড় দলের বিপক্ষে। সো তাই সাহিবজাদা ফারহানকে আমি আপাতত আমার স্ট্যান্ড বাই লিস্টে রাখছি ওপেনিং ব্যাটার হিসেবে। আমি ওপেনিং ব্যাটারদের তালিকায় সেটা হিসাব করলে কুইন্টন ডি কক বলি কিংবা নিউজিল্যান্ডের টিম সেইফার্টের কথা বলি, তার নামটা আসতেই পারে। সেক্ষেত্রে এরকম অনেক নামই আসতে পারে। ইংল্যান্ডের আপনি বলতে পারেন যে আহ, তাদের ডেফিনেটলি ফিল সল্ট, তারপরে হচ্ছে আপনার বাটলার, বাট তারা কেউ প্রাইম ফর্মে ডেফিনেটলি ছিলেন না। সাউথ আফ্রিকার শুধুমাত্র আমি যেটা বললাম যে কুইন্টন ডিককের কথাও বলতে পারেন, বাট তিনিও মোটামুটি অন অফ ফর্মেই ছিলেন। সো এই সবাইকে এক পাশে রেখে আমি যদি নিউজিল্যান্ডে ফেরত আসি, তাহলে আমার আরেকজন ওপেনিং পার্টনার স্যামসনের সাথে তিনি হবেন নিউজিল্যান্ডের আরেকজন ওপেনিং ব্যাটার। তিনি হচ্ছেন সেখানে ফিন অ্যালেন। ফিন অ্যালেন একদম টুর্নামেন্টের শুরু থেকে ধারাবাহিকভাবে 2 অঙ্কের স্কোর করে গেছে। আপনি শুধু বলতে পারেন যে 2 অঙ্কের স্কোর দেখে আমি তাকে জায়গা দিয়েছি কেন, বাট না। দেখুন, সঞ্জু স্যামসন একজন অতি আগ্রাসী ব্যাটার নন, ক্লাসিক্যাল ব্যাটার তিনি। অপরদিকে ফিন অ্যালেন চূড়ান্ত ডিস্ট্রাকটিভ ব্যাটার। আপনি হয়তো বলতে পারেন যে তার একমাত্র শতক দেখে সাউথ আফ্রিকার বিপক্ষে আমি তাকে জায়গা দিয়েছি, কিন্তু সেই শতকটাও কিন্তু এসেছে সাউথ আফ্রিকার মতো ডমিনেট করা পুরো এই টুর্নামেন্ট জুড়ে সেই দলের বিপক্ষে,
একটা ক্রুশাল সেমি ফাইনালে ডেফিনেটলি। সো মানে ফিন অ্যালেন একদম শুরু থেকেই কিন্তু টুর্নামেন্টের একদম শুরু করেছিলেন আফগানিস্তানের সাথে একটা দুর্দান্ত 80+ ইনিংস দিয়ে। তারপরে তিনি মোটামুটি সেই 20 অর্ধ রান করে গেছেন প্রত্যেক ম্যাচেই, এক্সেপ্ট দি অল ইম্পর্টেন্ট ফাইনাল। সেই ফাইনালকে এক সাইডে সরিয়ে রাখলে ফিন অ্যালেনের ব্যাট হেসেছে। 9 ইনিংসে 298 রান তিনি করেছেন, 200 স্ট্রাইক রেটে, টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটার তিনি। সো ফিন অ্যালেন উইল বি মাই অ্যানাদার ওপেনিং ব্যাটার। এক্ষেত্রে নাম্বার 3 নিয়ে আমার বেসিক্যালি আরো একটা শিওর শট বলতেই পারেন, বাট তারপরেও বলবো প্রতিদ্বন্দ্বিতা ছিল অবশ্যই। সিমরন হেটমায়ার ছিলেন সেই নাম্বার 3 এর জায়গায়, তারপর এইডেন মার্করামও হয়তো ছিলেন, সেই ওপেনিংও তিনি করতে পারতেন মার্করাম কিংবা নাম্বার 3, বাট আমার পছন্দের হচ্ছে ঈশান কিষান। দেখুন, ভারতীয়রা ওপেনিং নিয়ে বা ওপেনিং পেয়ার নিয়ে অনেকটা দ্বিধায় ভুগছিল পুরো টুর্নামেন্ট জুড়েই। সঞ্জু স্যামসনকে তারা তাদের পছন্দের ওপেনার হিসেবে রাখেননি প্রথম দিকে। ঈশান কিষান ব্যাট করছিলেন অভিষেক শর্মার সাথে, বাট অভিষেক শর্মার একটু অফ ফর্মের কারণে ঈশান কিষানকে নাম্বার 3-এ সরে যেয়ে কিন্তু স্যামসনকে প্রমোট করা হয়েছে ওপেনিংয়ে। কিন্তু ঈশান কিষান কোনো স্পটেই তাকে বোঝার উপায় ছিল না যে তিনি একটু আনকমফোর্টেবল। নাম্বার 3-এও তিনি বিধ্বংসী ব্যাটিং করেছেন। পাকিস্তানের সাথে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তিনি একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং প্রত্যেকটা ম্যাচেই প্রতিপক্ষকে একদম শুরু থেকেই চেপে ধরেছেন তার আগ্রাসী ব্যাটিং দিয়ে। অফসাইড, অনসাইড সব জায়গায় স্পিন, পেস সবাইকে তিনি এতটা কমফোর্টেবলি খেলেছেন যে নাম্বার 3 স্পটে ঈশান কিষানের মতো একজন কাউন্টার অ্যাটাকের ব্যাটার অবশ্যই প্রয়োজন হবে। সো তার স্ট্যাটও তার পক্ষে কথা বলছে। 9 ইনিংসে 317 রান, 193 স্ট্রাইক রেটে, টুর্নামেন্টে 18টা ছক্কা তিনি হাঁকিয়েছেন, দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। সো নো ডাউট অ্যাবাউট দ্যাট, ঈশান কিষান উইল বি মাই নাম্বার 3। নাম্বার 4 যেটা বললাম এইডেন মার্করাম, সাউথ আফ্রিকার বলা যায় যে লোন রান স্কোরার এই টুর্নামেন্টে। মার্করাম 8 ম্যাচে 286 রান করেছেন। মাঝে মধ্যে তাকে কুইন্টন ডিকক, রায়ান রিকেলটন, স্টাবস, তারপরে বেবি এবি অর্থাৎ ব্রেভিস তাকে সঙ্গ দিয়েছেন খুব খুব একটা, কিন্তু মার্করাম আমার মনে হচ্ছে যে লোন রান স্কোরার ছিলেন তিনি পুরো টুর্নামেন্টে। সাউথ আফ্রিকার হয়ে 286 রান তিনি করেছেন 165 স্ট্রাইক রেটে, এবং তার ব্যাটিংয়ে একটা বলা যায় না ডমিনেট করার মতো ব্যবস্থা, একটা ভাব দেখা গেছে যে আমি ডমিনেট করেই ব্যাটিংটা করব প্রতিপক্ষের বিপরীতে। স্ট্রোক মেকিং আমি সবসময় জানি যে আমরা এডেন মার্করামের দুর্দান্ত। সো মার্করাম উইল বি মাই নাম্বার 4, কারণ নাম্বার 4-এ আপনাকে একটু দলকে স্থিতি দিতে পারে এবং একই সাথে রানের চাকাটা সচল সচল রাখতে পারে। বিকজ মার্করাম কিন্তু এই 4 ছক্কা হাঁকানোর পাশাপাশি 1-2 করে প্রচুর রান বের করেছেন এই পুরো টুর্নামেন্টে, এবং 4-6 বাদে 1-2-3 এই রানগুলো নিয়ে টুর্নামেন্টের আই গেস দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ রান স্কোরারও কিন্তু এই এডেন মার্করাম। সো মার্করাম উইল বি মাই নাম্বার 4। হেটমায়ারকে আমি এর পরে রেখেছি, কারণটা একটু পরে বলছি। যখন আপনি দেখবেন যে সেই 6 বা 7-এ কাকে রাখছি আমি, বিকজ নাম্বার 4 পর্যন্ত ফাইন এনাফ। হেটমায়ারকে আমরা 3 নম্বরে ব্যাটিং করতে দেখেছি, ওয়েস্ট ইন্ডিজ তাকে নতুন রোল দিয়েছিল, বাট আমার কাছে মনে হয় যে ওই যে লেট মিডল অর্ডার কিংবা মিডল অর্ডারে হেটমায়ারের মতো একজন বাঁহাতি ব্যাটার এই দলে ডানহাতি বাঁহাতির একটা দুর্দান্ত কম্বিনেশন দেবে, এবং একই সাথে একটা ডিস্ট্রাকটিভ ব্যাটার যে কোনো দলকে উপহার দিতে পারবে। এবং আমরা টি-20 বিশ্বকাপে পুরোটা জুড়েই দেখেছি হেটমায়ারকে নাম্বার 3-তে ব্যাটিং করে তিনি শুরু থেকেই যেরকম আক্রমণাত্মক মেজাজে ছিলেন এবং সবসময় থাকেনও সিমরন হেটমায়ার, এবং এই প্রভাবটা, এই ইম্প্যাক্টটা মিডল অর্ডারে খুবই জরুরি, কারণ হঠাৎ করে কয়েকটা উইকেট পড়ে গেলে আপনাকে কাউন্টার অ্যাটাক করার মতো মিডল অর্ডারে একজন ব্যাটার থাকাটা অবশ্যই অবশ্যই জরুরি। সো হেটমায়ার উইল বি মাই নাম্বার 5 ব্যাটার। 7 ম্যাচে 248 রান, 186 স্ট্রাইক রেটে একজন ব্যাটার যখন নাম্বার 5-এ নামবেন, ডেফিনেটলি আপনার এই স্কোয়াডটাকে একটা ডেপথ দেবেন। নাম্বার 6-7 আমি বলছিলাম আমার দুজন অলরাউন্ডার দরকার সবসময়, একজন স্পিনিং অলরাউন্ডার ডেফিনেটলি, আরেকজন পেস অলরাউন্ডার। এক্ষেত্রে পুরো টুর্নামেন্টে আই গেস হার্দিক পান্ডিয়া এবং উইল জ্যাক্সের সাথে তুলনা করা যায় এমন কেউ পাওয়া যাবে না, খুব টাফ হয়ে যাবে। জ্যাকব ব্যাথেলের কথা বলতে পারেন আপনি অবশ্যই। ব্যাথেল একটা শতক করেছেন ভারতের সাথে, কিন্তু বিফলে গেছে সেই শতকটা, বাট তারপরেও ইংল্যান্ডের হয়ে 3 ফরম্যাটেই শতক হাঁকানো এই জ্যাকব ব্যাথেল তার আগ্রাসী ব্যাটিং দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তিনি ডমিনেট করতে আসছেন আগামীর ক্রিকেটকে। সো এইটা বাদ দিলে পুরো টুর্নামেন্টেই কিন্তু খুব একটা রান তিনি করতে পারেননি জ্যাকব ব্যাথেল। সো আমার একটু যিনি কিনা নিয়মিত রান করে গেছেন এমন একজন দরকার ছিল, প্লাস একজন স্পিনিং অলরাউন্ডার যিনি কিনা খুব খুব কার্যকরী হবেন অফ স্পিন নিয়ে, এরকম একজন বোলার দরকার ছিল।
সো উইল জ্যাক্স এবং হার্দিক পান্ডিয়া ভাগাভাগি করে নিয়েছেন এই 6 এবং 7 স্পটটা। লেট মিডল অর্ডারটা পান্ডিয়া 9 ম্যাচে 217 রান করেছেন, উইকেট নিয়েছেন, নতুন বলে বোলিংটা তিনি করতে পারেন শুরু। সো সবকিছু মিলিয়ে হার্দিক পান্ডিয়া উইল বি মাই অটো চয়েস, এবং তার পাশাপাশি উইল জ্যাক্স অফ স্পিনটা কাজে লাগাতে পারে, এবং তার সেই লেট মিডল অর্ডারে বিধ্বংসী ব্যাটিংটা ইংল্যান্ড ক্যাশ ইন করেছে খুব ভালো মতো সেমিফাইনালের আগ পর্যন্ত ডেফিনেটলি। সো উইল জ্যাক্স উইল বি মাই নাম্বার 7। এখন নাম্বার 8, 9, 10, 11 আমি চারটা নিখাদ বোলার খেলাতে পারবো এক্ষেত্রে। অক্ষর প্যাটেলকে যদি আমি এই একাদশে না রাখি তাহলে খুবই অন্যায় করা হবে তার সাথে। ভারতের লাইন আপের বাপু বলে খ্যাত অক্ষর প্যাটেল, যিনি পুরো টুর্নামেন্টেই অলরাউন্ড ক্যাটাগরিতে ব্যাটিংয়ে খুব একটা ক্লিক করতে না পারলেও বোলিংয়ে পুষিয়ে দিয়েছেন। 7 ম্যাচে 11 উইকেট, বাট তারপরেও বলতে হবে এই 11টা উইকেট কঠিন কঠিন সিচুয়েশনে এবং ক্রাঞ্চ সিচুয়েশনে ভারতকে কিন্তু উইকেট এনে দিয়েছে। আমরা ফাইনালেও দেখেছি, সেমিফাইনালেও দেখেছি অক্ষর প্যাটেল, এবং সবচাইতে উপরে তিনি একজন দুর্দান্ত ফিল্ডার। সেমিফাইনালে সেই দুটো ক্যাচের কথা আপনি অবশ্যই মনে করতে পারেন, এবং মনে রাখতে হবে ক্যাচেস অফ দ্য টুর্নামেন্টের মধ্যে সংক্ষিপ্ত তালিকায় এই দুটো ক্যাচ ওপরেই থাকবে, হ্যারি ব্রুক এবং আই থিঙ্ক সেখানে আরেকজনের ক্যাচটা মনে নেই যে কার ব্যাটে ছিল, খুব সম্ভবত উইল জ্যাক্সের ক্যাচ তিনি ধরেছিলেন। সেই দুর্দান্ত ক্যাচটা দুবেকে রিলে ক্যাচ দিয়েছিলেন তিনি। সো একজন অলরাউন্ডার, একজন দুর্দান্ত ফিল্ডার সবার ওপরে, এই দুজনকে, এবং তার সাথে একই সাথে বাহাতি অর্থোডক্স স্পিন, সবকিছু মিলিয়ে অক্ষর প্যাটেল একটা কমপ্লিট প্যাকেজ এই দলটাতে আমি বলবো। এরপরে বুমরার স্পটটা শিওর ছিল। আদিল রশিদকে আমি সেকেন্ড স্পিনার হিসেবে এবং স্পেশালিস্ট স্পিনার হিসেবে, লেগ স্পিনারদের উপর আমার এমনিতেই দুর্বলতা আছে, এবং আপনি যদি পুরো টুর্নামেন্টে দেখেন স্পিনাররা কিন্তু খুব বেশি ডমিনেট করতে পারেনি এক্সেপ্ট দ্য ম্যাচেস ইন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার একটু স্পিন বান্ধব কন্ডিশনে স্পিনার, আপনি স্যান্টনার বলুন, আদিল রশিদ বলুন, অক্ষর প্যাটেলও ভালো বোলিং করেছিলেন, সব মিলে স্পিনাররা একটু ভালো সময় কাটিয়েছেন। আবরার ভালো বোলিং করেছেন পাকিস্তানের, এবং আপনি দেখতে পারেন যে সহযোগী দেশগুলোর বোলাররাও কিন্তু বেশ ভালো গ্রিপ পেয়েছে সেই শ্রীলঙ্কার মাটিতে। বাট যখন আপনি টুর্নামেন্টের বিজনেস এন্ড বিবেচনা করবেন কিংবা ইন ওভার মানে অল ওভার একটা বিশ্লেষণ করবেন, তখন কিন্তু আদিল রশিদকে আপনার স্কোয়াডটাতে রাখতে হবে একজন স্পেশালিস্ট স্পিনার হিসেবে। 8 ম্যাচে 13 উইকেট পেয়েছেন আদিল রশিদ, একটু খরুচে ছিলেন, বাট সময় মতো কিন্তু উইকেট বের করে দিয়েছেন ইংল্যান্ডকে। এবং ইটালির সাথে বলি বা নেপালের সাথে বলি, এই দুটো গুরুত্বপূর্ণ ম্যাচে যেখানে ইংল্যান্ডের জিততে ঘাম ছুটে গিয়েছিল, সেখানেও কিন্তু আদিল রশিদ ক্রাঞ্চ মোমেন্টে উইকেট বের করে দিয়েছেন। এখন বাকি থাকে একটা স্পট। এই একটা স্পট আপনাদের কাছে একটু সারপ্রাইজিং হতে পারে। একটা স্পটে আমি অবশ্যই চাইবো আরেকজন বোলার সিমার, যেহেতু ভারতে আমরা দেখেছি যে অল অ্যালং সিমাররা কিন্তু বেশ ভালো গ্রিপ পেয়েছেন বোলিং এর সময়, উইকেট বের করেছেন। স্পিনাররা খানিকটা মার খেয়েছেন, ব্যাকফুটে ছিলেন, বাট তার মধ্যে দিয়ে কিন্তু পেসাররা ভালো বোলিং করে দিয়েছেন। আপনি লুঙ্গি এনগিজির কথা বলতে পারেন সেখানে, অবশ্যই রাবাদার কথা বলতে পারেন অবশ্যই, তারপরে ওমর জায়ের কথা বলতে পারেন, ভারতের কন্ডিশনে ভালো বোলিং করেছেন। ইয়ানসনও টুকটাক ঝলক দেখিয়েছেন সেখানে, আর্শদীপ ভালো বোলিং করেছেন ভারতের। সো সবকিছু মিলিয়ে এই ভালো বোলাররাও কিন্তু আমার শেষ একাদশে খুব একটা জায়গা করতে পারেনি। এই লাস্ট নামটা হচ্ছে ব্লেসিং মুজারাবানি। ইয়াস, জিম্বাবুয়েন এই বোলার, তার ঝলক দেখিয়েছেন পুরো টুর্নামেন্ট জুড়েই। শ্রীলঙ্কাতে তিনি ভালো বোলিং করেছেন, তার যে 4টা উইকেট হল ছিল টুর্নামেন্টে, তার ব্যক্তিগত সেরা বোলিং জিম্বাবুয়ের হয়ে। এই অস্ট্রেলিয়ার বিপক্ষে যেই বোলিং স্পেলটা অস্ট্রেলিয়াকে টুর্নামেন্ট থেকে ছিটকেই দিয়েছে এক প্রকারের। তাছাড়া শ্রীলঙ্কার সাথেও তিনি উইকেট পেয়েছেন, মানে প্রত্যেকের সাথেই শেষ দুটো ম্যাচে একটা একটা উইকেট ছাড়া, মানে পুরো টুর্নামেন্টেই 4টা, 3টা, 2টা করে উইকেট তিনি পেয়েই গেছেন। ভ্যারিয়েশন আছে, স্টক ডেলিভারি তার মানে খুব একটা জোরের উপর বলগুলো নয়, অফ কাটার বা লেগ কাটারের উপরেই খানিকটা বেশি নির্ভরশীল, কিন্তু এই টুর্নামেন্টে দেখিয়েছেন যে তিনি একটু পেইসি বা স্কিরি সারফেসে তার সেই পেস বোলিংটাও কিন্তু যথেষ্ট কার্যকরী, এবং তিনি পেস জেনারেট করতে পারেন, এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট দিয়েছেন তিনি তার দলকে। ইম্প্যাক্টটা মুজারাবানির দেখার মতো ছিল। এই ব্লেসিং মুজারাবানি কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর আইপিএল টিমে শেষ মুহূর্তে রিপ্লেসমেন্ট হিসেবে ছিলেন, যদিও ম্যাচ পাননি, কিন্তু বুঝতে হবে যে তার ভেতরে কিছু একটা দেখেই কিন্তু আরসিবির স্কাউটরা সেই ব্লেসিং মুজারাবানির কথা বলেছিলেন একটা রিপ্লেসমেন্ট হিসেবে। সেই মুজারাবানিকে হয়তো জশ হেজেলউডের রিপ্লেসমেন্টে তিনি গিয়েছিলেন, কিংবা আই থিঙ্ক মিচেল স্টার্কের, যদি ভুল না করে থাকি। সো মুজারাবানি সেই প্রতিদানটা দিয়েছেন, এবং জিম্বাবুয়ে যে সুপার 8-এ উঠেছে
তার ভূমিকাটা অতুলনীয় ছিল। সো এই হচ্ছে আমার একাদশ। স্ট্যান্ড বাইতে আমি রেখেছি সাহেবজাদা ফারহানের কথা আগেই বললাম, তারপর সিকান্দার রাজা, জেকব ব্যাথেল এবং সেখানে লুঙ্গিয়ান গিরি। এই চারজন হচ্ছেন আমার স্ট্যান্ড বাই চারজন প্লেয়ার। সো স্যামসন, ফিন অ্যালেন, ঈশান কিষান, এডেন মার্করাম, সিমরন হেটমায়ার, হার্দিক পান্ডিয়া, উইল জ্যাক্স, অক্ষর পটেল, জসপ্রীত বুমরা, ব্লেসিং মুজারাবানি এবং আদিল রশিদ। এই হচ্ছে আমার টি-টোয়েন্টি বিশ্বকাপ 2026-এর সেরা একাদশ। আপনার কাছে এই একাদশের সাথে আপনি একমত পোষণ করছেন কিনা, কিংবা আপনার কাছে কোনো বিকল্প আছে কিনা এই একাদশে, বা আপনি কাকে বিকল্প ভাবছেন, কাকে বা কাদেরকে, সেটা অবশ্যই জানিয়ে দেবেন হোয়াট দ্য পিচের কমেন্ট বক্সে।